নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অনেকের মনে আছে কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেবার পরে যখন লোকসভা নির্বাচন এলো তখন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেছিলেন মায়াবতীর সঙ্গে জোট করাই যায়, উনিও হতে পারেন অকংগ্রেসি অবিজেপি থার্ড ফ্রন্টের মুখ। সেই সময়ের এক সমাজবাদী নেতা ঘরোয়া আলোচনায় বলেছিলেন পাগলা গয়া ক্যা। এরকম একবার নয়, সিপিএম বিভিন্ন সময় এরকম একটা কিছু বলে, করে ঘটায় এবং তারপরে তার কোনো আলোচনা না করেই ক্লোজ চ্যাপ্টার বলে সেই আলোচনাকে থামিয়ে আবার নতুন আরেকটা ভুলের দিকে এগিয়ে চলে। সিপিএমের একটা ভুল শেষ হলেই জানবেন তারা মন দিয়ে প্রস্তুত হচ্ছে আরেকটা ভুল করার জন্য। সারা দেশের সমস্ত অকংগ্রেসি অবিজেপি নেতারা সেদিন পায়ে ধরতে বাকি রেখেছিলেন। ইরফান হাবিব ইত্যাদি বুদ্ধিজীবীদের সিপিএমের দিল্লি অফিসের বাইরে রীতিমতো হতচকিত ক্রুদ্ধ অবস্থায় দেখেছি। তাদের সবার বক্তব্য ছিল জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হন, কিন্তু না, ওনারা তো বিপ্লবী পার্টি, বিপ্লব করবেন। আর তাছাড়া ওনাদের সংবিধান তো বেদের চেয়েও কঠিন, সেখানে লেখা নেই, অতএব প্রধানমন্ত্রী হলেন না জ্যোতি বসু। নাকের সামনে দিয়ে বাস হুশ করে চলে গেল। তাতে কি? আবার তারপরেই তারা বসে পড়লেন ভুল করার জন্য। ঠিক সময় বুঝে মনমোহন সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিলেন। তার আগে এক ভদ্রলোক ব্রিগেডের জনসভায় জানিয়েই দিয়েছেন কেন্দ্রের সরকার আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তা সেই সিদ্ধান্ত যে তাদের পথে বসাবে তা জানাই ছিল না, এবং কেবলমাত্র সেদিনের সিদ্ধান্ত না নিলে এতদিনে আমরা দশম বামফ্রন্ট সরকার দেখতাম নিশ্চিত। সেই ভুল সিদ্ধান্তের পরে আবার তারা মন দিয়ে বসে ভুলের পর আরো ভুল করার প্রস্তুতি নিয়েছেন, ভুল করেও চলেছেন। আজ সেটাই বিষয়। আজকে আবার মুখ পুরল সিপিএম এর, এবং এটাই শেষ নয়, আরো বাকি আছে। ভুল আর ভুল, ভুলের পুনরাবৃত্তি। সিপিএম আর ভুল প্রায় সমর্থক হয়ে গেছে। রাজ্যে প্রায় 3.5 দশকে নানা ভুল সিদ্ধান্ত নিয়ে পরে নিজেরাই ঘটা করে সেই ভুল স্বীকার করার একটা ট্র্যাডিশন তৈরি করে ফেলেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনের কর্তারা। রাজ্য থেকে ক্ষমতাচ্যুতির প্রায় 1.5 দশক বাদেও তাদের সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বুধবার তারই সর্বশেষ নমুনা দেখা গেল রাজারহাট নিউ টাউনে জ্যোতি বসুর নামাঙ্কিত সামাজিক গবেষণা কেন্দ্রের শিলান্যাসকে কেন্দ্র করে। গত সপ্তাহখানেক ধরে সিপিএম এর মুখপত্রে ওই প্রস্তাবিত কেন্দ্রের ভিত্তি স্থাপন অনুষ্ঠান উপলক্ষে একটি আলোচনা চক্রের কথা বলা হয়। আলোচক হিসেবে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম প্রচারিত হয়। কিন্তু শেষ মুহূর্তে সিপিএম এর পক্ষ থেকে জানানো হয় 2 ভিভিআইপি তাদের রাজ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আটকে পড়ায় কলকাতায় আসতে পারছেন না। বিজয়ন আসতে পারেননি, তার রাজ্যের প্রধানমন্ত্রী কর্মসূচিতে থাকতে হয়েছে। নীতিশ কুমারের না আসার কারণ হিসেবে জানানো হয়েছে পাটনায় শিখ গুরু গোবিন্দ সিং এর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বাংলায় আসতে পারেননি। অনুষ্ঠানের আগের দিনও সিপিএম নেতারা জানতেন না দলের পলিট ব্যুরোর সদস্য বিজয়ন গড়হাজির থাকবেন। নীতিশের কর্মসূচিও তো হঠাৎ স্থির হয়নি। তাহলে এতদিন ধরে দলের মুখপত্রে কেন তাদের নাম প্রচার করা হলো? এটা কি স্রেফ ভুল, নাকি এর নেপথ্যে রাজনীতির অন্য কোনো সমীকরণ কাজ করছে? গত 11 তারিখের গণশক্তি খুলুন। 17 তারিখ জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন, আর সেই উপলক্ষেই এক আলোচনা সভার বিজ্ঞাপন চোখে পড়বে। কেবল সেই দিনই নয়, তারপর থেকে 15 তারিখ অবধি রোজ গণশক্তির 2 নম্বর পাতায় এই বিজ্ঞাপন ছাপা হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে সেদিনের আলোচনার বিষয় হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ। বক্তার তালিকায় প্রথম নাম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের, পরের নাম কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের, তারপরে সীতারাম ইয়েচুরি, বিমান বসু আর মোহাম্মদ সেলিমের নামও ছিল। যখন ছাপা হয়েছে বিজ্ঞাপন, আমরা এই অনুষ্ঠানেই প্রশ্ন করেছিলাম কেন এই নীতিশ কুমার, যাকে দেশের রাজনৈতিক মহল পাল্টু কুমার বলে জানে? এই নাম কে দিয়েছিল? লালু যাদব। তো এই নাম কেন? কিছু সাংবাদিক বলেছিলেন বিহারের লোকসভা আসনের অন্তত একটা সেফ সিট পাওয়ার জন্যই এই তৈলমর্তন। হতেই পারে। আবার গত ইন্ডিয়া জোটের বৈঠকে নীতিশ মমতার যে দূরত্ব তৈরি হয়েছে, তা থেকে শত্রু আমার মিত্র গোছের একটা ব্যাপার হতেই পারে। তো যাই হোক, তিনিই ছিলেন প্রধান বক্তা। এর মধ্যে
এমন আলোচনাও হয়েছে যে অধীর চৌধুরী এই অনুষ্ঠানে কেন আমন্ত্রিত নন। সাব্বাস আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর কাছ থেকে দূরত্ব তৈরি করেছেন কমরেড সেলিম নিজেই। সেদিন ব্রিগেডের সভায় বুকে জাপটে ধরেও ফুরফুরা শরীফ থেকে ঢিল ছোড়া দূরত্বে চণ্ডীতলা আসনে ৩ নম্বরে থাকার পরে সেলিমের এই বোধোদয় হয়েছিল। কিন্তু অধীর চৌধুরী নেই কেন? একসময় বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন, লালবাজারে লকআপে থাকার কথা যার, সেই গুন্ডা এখন আমা স্ট্রিটের আরেক গুন্ডার বাড়িতে লুকিয়ে আছে। কোন কোন গুন্ডার কথা তিনি বলেছিলেন সবাই জানে। তো সেই অধীর চৌধুরীকে ডাকা হলো না কেন? কারণ হিসেবে জানা গেল যে কংগ্রেস তৃণমূল জোট নিয়ে কোনো ইতিবাচক ফয়সলা হলে তো মুখ পুড়বে, অতএব অধীর বাদ। কিন্তু আজ সেই গণশক্তির দ্বিতীয় পাতা খুলে দেখি বিজ্ঞাপন আছে, 2টি নাম কাটা পড়েছে। নীতিশ কুমারের নাম নেই, পিনারাই বিজয়নের নাম নেই। মানে মাত্র গতকাল যাদের নাম ছিল তারা দুজনেই মুখ্যমন্ত্রী, তাদের অ্যাপয়েন্টমেন্ট বহু আগে থেকেই নির্ধারিত হয়, তার সত্ত্বেও তাদের নাম ছিল, কিন্তু আজ সকালে তা গায়েব। কেন? কেউ জানে না। অ্যাটলিস্ট গণশক্তি বা সিপিএম বা কমরেড সেলিম কোনো কারণ জানাননি। এদিকে একদিন আগে সন্দেশখালীতে ইডির ঘটনায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছিলেন অধীরবাবু। হাত পায়ের মতো মুখের ওপরও তার কন্ট্রোল কোনো কালেই ছিল না, আজও নেই। কিন্তু সেটা বড় কথা নয়। এটাও বড় কথা নয় যে শোনা গেল রাহুল গান্ধী নাকি তাকে আপ করে বকে দিয়েছে। বড় কথা হলো নীতিশের দল। জেডিউর তরফে বড় নেতা কেসি ত্যাগী গতকালই বলেছেন অধীর বিজেপির হয়ে খেলছে। ওরে ভাই, এর নাম নীতিশ কুমার। উনি ভালো করে জানেন কম করে হলেও এবারে মমতা গোটা 25 থেকে 30টা সাংসদ নিয়ে লোকসভাতে যাবেন। সিপিএম কটা পাবে সেটাও জানেন, কাজেই আলতো করে খেলে রেখেছেন। এমনকি নীতিশ কুমার এর মধ্যে আবার এনডিএতে যে ফিরে যাবেন না সেরকম গ্যারান্টিও কেউ দিতে পারবে না। সিপিএম সম্ভবত বুঝেছে নাম কাটা গেছে। বাংলা সিপিএম এর উল্টো ধারে দাঁড়ানো পিনারাই বিজয়নও সম্ভবত সেই কারণেই আসছেন না। সে যাই হোক, দুটো বিষয় নিয়েই মুখ পুড়েছে সিপিএম এর। কিন্তু এখানেই কি শেষ? কখনোই নয়। আবার নিষ্ঠা ভরেই তারা নতুন ভুল করার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করবেন বলে আশা করাই যায়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, সিপিএম এর নেতারা এবং সিপিএম দল একটা ভুলের পরে আরেকটা ভুল, তারপরে আবার ভুল করতেই থাকেন এবং সেই ভুলের পরে তারা সেই ভুলের কারণ নিয়েও আলোচনা করতে চান না। এভাবে কি একটা রাজনৈতিক দল চলতে পারে? শুনুন মানুষজন কি বলেছে। মরিচঝাপি করে সেটা ভুল হয়ে গেছে, তারপরে বলছে আনন্দমার্গী সেটাও ভুল হয়েছে। দলটা তো কন্টিনিউয়াস ভুলেই আছে এবং এখনও দেখছি আবার একে একসঙ্গে কখনো জোট করছে একটা রাজনৈতিক দলের সঙ্গে, সেটাও কদিন পরে বলবে ভুল। তা যে দলটা ভুলে পড়ে সেই দল আগামী দিনে কি বাংলা চালাবে? তাদের বাংলা চালানোর যোগ্যতাটা কোথায় আছে? কোনো সংশোধনে নেই। ও পার্টিকে আমরা পছন্দ করি না, আমরা একটাই জানি টিএমসি ছাড়া আমাদের বাঁচাও নেই। এরা যদি একটু নিজেরা সচেতন হয় আর নতুন মুখকে আনতে লাগবে, পুরানো মুখ দিয়ে হবে না। পুরানো মুখ তো থাকতেই লাগবে ওরা অভিভাবক হিসাবে, কিন্তু নতুন মুখকেও সামনে রাখতে লাগবে, তাহলেই সিপিএম অনেক আগাতে পারে। এই দল আর কোনোদিন আসতে পারে? 26-27 বছর রাজত্ব করে গেল, কিছু করতে পারলো না। লোককে খালি মারধর করলো, খুন করলো, আর কি করলো? কিছু করে গেছে মানুষের জন্যে? বিগত 30-35 বছর ধরে ওদের একটা নাম ছিল, এখন একবারেতে মুছে গেছে। এইভাবে তো কোনো রাজনৈতিক দল চলতে পারে না, কিন্তু ওরা ওইভাবে করছে। এখন তো আমাদেরও কিছু করার নেই, আমাদেরকে তো নিয়ে চলতে হচ্ছে। সংশোধন বলতে তাদের কোনো জিনিস নেই, আর ওইভাবে দল চলতেও পারে না। কোনো রাজনৈতিক দল ভুল করে না। কোনো বিশেষ বিষয়ের প্রতি কোনো রকমের পর্যালোচনা আলোচনা করে একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। ভুল হলে সিপিএম কেন, বামপন্থী দলরা তারা ভুল স্বীকার করে আবার সংশোধন করে নেয়, এতে লজ্জার কিছু নয়। সিপিএম তো আর এখানে আসবেও না, যে দল মুছে গেছে সে দল আর কোনোদিন আসবে না। এখন সিপিএম পার্টির যা অবস্থা, ওরা এখন প্রতিবন্ধী হয়ে গেছে, অন্য দলের কাঁধে হাত দিয়ে এখন দাঁড়াবার চেষ্টা করছে। তো ভারত থেকে বঙ্গ থেকে ওরা মুছে গেছে, মুছেও যাবে। 30 বছর ধরে ওরা যেভাবে রাজনীতি করে এসছে, সাধারণ মানুষের কাছে যে ভুল করে এসছে, সেই ভুলে সাধারণ মানুষ আর ক্ষমা করবে না। আগামী দিনে এই সিপিএম বলে একটা যে শব্দ ছিল, মানুষ সেটা আস্তে আস্তে ভুলতে শুরু করেছে।
আর এই ভুলের আর কোনোদিনই মানুষ ক্ষমা করে উঠতে পারবে না। এরা ভুল করেনি কোনটা? এরা ভারত ভাগের সময়ও সেও ভুল করেছে, আগে পাকিস্তান দিতে হবে তারপরে ভারতবর্ষ স্বাধীন হবে, তো সবসময় তো ভুল করে এসছে। আবার কি এরা তো 34 বছর করে এখন বলছে ভুল, আমাদের মনে হয় 34 বছরটাই ভুল করে গেছে এরা। এখন যারা নতুন যারা আসছে ঠিক সিনিয়রদেরকে ফলো করেই এগোচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী দিনে আরও ব্যাপকভাবে আসবে। সিপিএম দল এমনিতে পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে, আর এই সিপিএম দলে যে সমস্ত লোকগুলো যে আছে বয়স্ক লোক, এমনিতেও দলের কোনো লোক নেই, সভাতে লোক নেই, আর সিপিএম আর চলবে না। সিপিএম এর আপাতত সমস্যা হলো গোটা দেশে তাদের রাজনৈতিক অবস্থান। কেরালায় তারা সরকারে আছেন বটে, কিন্তু সেখানে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, বিজেপি নয়। রাজস্থান বা তেলেঙ্গানাতে যেটুকু সংগঠন আছে তা কংগ্রেস বিরোধিতার মধ্যে দিয়েই গড়ে উঠেছে। বিহারে তাদের অবস্থান আরও গোলমেলে। সঙ্গী দুর্নীতির দায়ে জেলে যাওয়া লালু প্রসাদ আর পাল্টি কুমার, তাদের সমর্থন ছাড়া একটা এমএলএও জিতিয়ে আনতে পারার মতো সংগঠন বিহারে নেই। তামিলনাড়ুতেও একেবারে এক অবস্থা। আর এই বাংলায় তাদের সঙ্গে আপাতত কংগ্রেস, যারা আর কিছুদিনের মধ্যেই তৃণমূলের সঙ্গে জোটের অফিসিয়াল ঘোষণা করবে। এই স্ববিরোধী অবস্থান নিয়ে এক রাজনৈতিক দলের টিকে থাকা সত্যিই খুব সমস্যা। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।